স্বামী বিবেকানন্দ গিরিশচন্দ্র ঘোষের সান্নিধ্যে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ মারফত। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সংস্পর্শে আসার পূর্বে তিনি গিরিশচন্দ্রের নাম হয়তো শুনেছিলেন, কিন্তু তাঁর সম্পর্কে কোনো কৌতূহলই তাঁর মধ্যে জাগেনি। বিবেকানন্দ স্বয়ং বলেছেন, ২০ বছর বয়স পর্যন্ত আমি এমন গোঁড়া ছিলাম যে কারো প্রতি সহানুভূতি দেখাতে পারতাম না। রামকৃষ্ণ সান্নিধ্য যেমন গিরিশের মধ্যে পরিবর্তন এনেছিল, অনুরূপ পরিবর্তন ঘটেছিল নরেন্দ্রনাথের মধ্যেও। ইতিমধ্যেই এই বিষয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, যারা এখনো দেখেননি উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে আসবেন। আজ আমরা আলোচনা করছি পরবর্তীকালে কিভাবে এই দুই মহামানব গিরিশচন্দ্র ও নরেন্দ্রনাথ পরস্পরের অনুরাগী হয়ে উঠেছিলেন। নরেন্দ্রনাথ ভালোবেসেছিলেন গিরিশকে এবং গিরিশের নাটককেও। বিল্বমঙ্গল ঠাকুর নাটককে তিনি সর্বোচ্চ মর্যাদা দিয়েছিলেন। বলেছিলেন তিনি 50 বার নাটকটি পাঠ করেছেন এবং প্রতিবারই তার মধ্যে থেকে নূতন কিছু খুঁজে পেয়েছেন। শেক্সপিয়ারের নাটকেরও ঊর্ধ্বে তিনি স্থাপন করেছিলেন বিল্বমঙ্গলকে। 1898 সালের 22শে ফেব্রুয়ারি বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে অস্থায়ী মঠে সেবার শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব। সেদিন স্বামীজি 40-50 জন শ্রীরামকৃষ্ণ ভক্তকে উপবীত ধারণের অধিকার দিলেন। অনুষ্ঠান শেষ হবার পর শুরু হলো সঙ্গীতের আসর। সন্ন্যাসীরা সেদিন মনের স্বাদ মিটিয়ে স্বামীজিকে যোগী সাজালেন। কর্ণে শঙ্খের কুণ্ডল, মস্তকে আপাদলম্বিত জটাভার, সর্বাঙ্গে কর্পূর ধবল বিভূতি। স্বামীজির পর শারদানন্দজির গান, অবশেষে শ্রীরামকৃষ্ণের প্রিয় সঙ্গীতগুলি। আকস্মাৎ বিবেকানন্দ উঠে দাঁড়ালেন। নিজের অঙ্গের সাজগুলি পরিয়ে দিতে লাগলেন গিরিশকে, সেই কুণ্ডল, জটাভার, রুদ্রাক্ষমালা, সব কিছু। স্বামীজির আদেশে একটি গেরুয়া বস্ত্র এনে পরানো হলো গিরিশকে। স্বামীজি বললেন, পরমহংসদেব বলতেন ইনি ভৈরবের অবতার, আমাদের সঙ্গে এর কোনো প্রভেদ নেই। অভিভূত গিরিশচন্দ্র নির্বাক। অবশেষে স্বামীজি বললেন, জিসি, আজ তুমি আমাদের ঠাকুরের কথা শোনাবে। এত কথা বলেন যে নাট্য সম্রাট, তিনি আজ নিশ্চুপ। অনেক পরে ধীরে ধীরে বললেন, দয়াল ঠাকুরের কথা আমি আর কি বলবো। কামিনী কাঞ্চন ত্যাগী বাল সন্ন্যাসীদের সঙ্গে তিনি যে এই অধমকে একাসনে বসার অধিকার দিয়েছেন, এতে তার অপার করুণা অনুভব করি। আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। স্বামীজির শিষ্য শরৎচন্দ্রের সঙ্গে গিরিশচন্দ্রের আলাপ চলছে। প্রবেশ করলেন স্বামীজি। শিষ্যকে প্রশ্ন করলেন, কিরে, তোদের কি কথা হচ্ছিল? শিষ্য উত্তর দিল, এইসব বেদের কথাই হচ্ছিল। ইনি এ সকল শাস্ত্র পড়েননি, কিন্তু সিদ্ধান্তগুলি ঠিক ঠিক ধরতে পারছেন। বড়ই আশ্চর্যের বিষয়। স্বামীজি বললেন, গুরুভক্তি থাকলে সব সিদ্ধান্ত প্রত্যক্ষ হয়, পড়বার শুনবার দরকার পড়ে না। তবে ওরকম ভক্তিবিশেষ জগতে দুর্লভ। ওর মতো ভক্তিবিশ্বাস যাদের, তাদের শাস্ত্র পড়বার দরকার নেই। কিন্তু ওকে অনুকরণ করতে গেলে অন্যের সর্বনাশ উপস্থিত হবে। আর একদিন নরেন্দ্রনাথ গিরিশের অনুরোধে বিল্বমঙ্গল নাটক দেখতে গেছেন। অভিনয় শেষ হবার পর গিরিশচন্দ্র তাঁকে মঞ্চে নিয়ে গিয়ে হাতে ধরিয়ে দিলেন তানপুরা। থিয়েটার শেষ হয়েছে, সুতরাং অভিনেত্রীরা হালকা মেজাজে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। তাদের সেই চাপল্যের মাঝখানেই নরেন্দ্রনাথ শুরু করলেন ভজন। সুর ও ধ্বনির মধ্যে মগ্ন হতে হতে একসময় ধ্যানস্থ নরেন্দ্রনাথ যেন সীমাকে অতিক্রম করে অসীমের রাজ্যে ক্রমশ পৌঁছতে আরম্ভ করলেন। গিরিশচন্দ্র তাঁকে ডেকেও কোনো সাড়া পান না। তখন বাধ্য হয়েই তার হাত থেকে কেড়ে নিলেন তানপুরা। ধীরে ধীরে নরেন্দ্রনাথ ফিরে এলেন পার্থিবতায়। কিন্তু বিল্বমঙ্গল নাটক হিসাবে কেমন হলো? সমালোচনার ভার গিরিশচন্দ্র অর্পণ করলেন নরেন্দ্রনাথের ওপরেই। তাই বিবেকানন্দ আবার নাটকটি ভালো করে পড়লেন। তারপর প্রকাশ করলেন অভিমত। বললেন, দেখ, আমি সংস্কৃতে ও ইংরেজিতে বহু কাব্য পড়েছি। মিল্টন, শেক্সপিয়ার, কালিদাস আমার কণ্ঠস্থ, কিন্তু বিল্বমঙ্গল আমার সবচেয়ে ভালো লেগেছে। এই প্রশংসার পর সেদিন গিরিশচন্দ্রের থেকে সুখী আর কেউ ছিল না। দুজনের সাক্ষাৎ হলেই বিতর্ক ছিল অবশ্যম্ভাবী। স্বামীজি একে বলতেন ফলস্টক, আর এর মধ্যে দিয়েই ফুটে উঠত দুজনের ঘনিষ্ঠতার চেহারা। বয়সের পার্থক্য মুছে গিয়ে দুজনেই পৌঁছে গিয়েছিলেন তুমি থেকে তুইতে। একদিন বলরাম বাবুর বাড়িতে সকলের নিমন্ত্রণ। দুই বন্ধু পাশাপাশি বসেছেন।
যত মিষ্টি আম সব পড়ছে গিরিশের পাতে। নরেন্দ্রনাথের ভাগ্যে শুধুই টক আম। শেষ পর্যন্ত নরেন্দ্রনাথ চটে গিয়ে বললেন, শালা জিসি, তোর পাতে যত মিষ্টি আম আর আমার পাতে যত টক, নিশ্চয়ই তুই শালা বাড়ির ভিতর গিয়ে কিছু বন্দোবস্ত করে এসেছিস। গিরিশচন্দ্র বললেন, আমরা গৃহী সংসারী, আমরাই তো মজা মারব, তুই শালা সন্ন্যাসী ফকির পথে পথে ঘুরে বেড়াবি, তোর কপালে তো শুঁটকো টোকই জুটবে। ব্যাস, তারপরই লেগে গেল ধুন্ধুমার, কিন্তু শেষ হলো দুজনের প্রাণ খোলা উচ্চকণ্ঠের হাসিতে। ঘটনাটির উল্লেখ করতে গিয়ে গিরিশচন্দ্র বলেছিলেন, নরেন যদিও তার্কিক, তবে তর্কে আমিও কম যাই না, ঝগড়া করে এমন আর কারুর সঙ্গে সুখ হয় না। বলতে বলতেই তার মুখের ভাবভঙ্গি বদলে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কি অশুভক্ষণেই দুজনের দেখা হয়েছিল যে একদিনের জন্য একটা মিষ্টি কথা বলতে পারলুম না। কেবল ঝগড়াই করলুম ও গালমন্দই করলুম। তার সঙ্গে ঝগড়া গালমন্দ না করলে যেন সুয়াস্তি হতো না। এমন লোক খুব কম পাওয়া যায় যে একটা কথা কয়ে সুখ হয়, মিষ্টি কথাই হোক আর রুক্ষ কথাই হোক, সবই যেন মিষ্টি। বিবেকানন্দ সমকালীন নাট্য সাহিত্যের গুরু ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। বঙ্কিম ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর সম্পর্কে বলেছিলেন, তখন প্রভাকর ছিল বাংলা সাহিত্যের হত্যাকর্তা বিধাতা। ঠিক সেই কথাই বলা চলে সেই সময় বাংলা নাট্য সাহিত্যের গিরিশচন্দ্রের স্থান নিয়ে। বাংলা নাট্য সাহিত্যের যে যুগকে স্বর্ণযুগ বলে চিহ্নিত করা হয়েছে, তার প্রাণ পুরুষ ছিলেন গিরিশচন্দ্র। সমকালীন নাট্যকাররা প্রায়ই তাকে অনুসরণ বা অনুকরণ করেছেন। এমনকি দ্বিজেন্দ্রলাল রায়ের মতো নাট্যকারও বলেছিলেন, আপনাকে দেখেই তো আমরা দু চারখানা নাটক লিখেছি। গিরিশচন্দ্রের আবির্ভাবই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকের পরিত্যাগের কারণ বলে তিনি স্বয়ং স্বীকার করেছিলেন। আর অমৃতলাল, ক্ষীরোদপ্রসাদ এরা তো অকপটভাবেই গিরিশচন্দ্রকে নাট্যগুরু বলে গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরলাভকে জীবনের চরম লক্ষ্য বলে নির্দিষ্ট করলেও জীবন বিমুখ ধর্মবোধকে কখনোই প্রশ্রয় দেননি। তার মতে বেদান্ত মানবতাবাদেরই চূড়ান্ত অবস্থা। বিবেকানন্দ ছিলেন তার ফলিত রূপ। গিরিশচন্দ্র ও বিবেকানন্দ উভয়েই শ্রীরামকৃষ্ণের বাণীবাহক, তবে শক্তি অনুসারে প্রত্যেকের ক্ষেত্র স্বতন্ত্র। চরিত্রগত দিক থেকেও উভয়ের মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায়। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে উভয়েই প্রথম দিকে ছিলেন একান্তভাবে দাম্ভিক, কারো কাছে মাথা নত করার মতো নমনীয়তা তাঁদের ছিল না। বিবেকানন্দ যেমন শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন সংসারের সব ক্লেশকে পরিহার করে আনন্দময় এক আধ্যাত্মিক মুক্তির, গিরিশচন্দ্রও চেয়েছিলেন থিয়েটারের গ্লানিময় জীবন থেকে নিজেকে অপসৃত করে পরিপূর্ণভাবে আধ্যাত্মিক জীবনের সঙ্গে এক সংযোগ গড়ে তুলতে। শ্রীরামকৃষ্ণ কিন্তু কারোর প্রার্থনাই মঞ্জুর করেননি। তিনি নরেন্দ্রনাথের ওপর দায়িত্ব দিয়েছিলেন মানব কল্যাণ ব্রত সাধনের জন্য আবিশ্ব পরিভ্রমণের, আর গিরিশচন্দ্রকে দায়িত্ব দিয়েছিলেন আজীবন থিয়েটারের সংস্রব রক্ষা করে লোকশিক্ষা বিস্তারের চাপ হ্রাস। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলীতেই উভয়ে মিলিত হয়েছেন। বয়সের ব্যবধান সত্ত্বেও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। পরবর্তীকালে গিরিশচন্দ্রের দৃষ্টিতে নরেন্দ্রনাথ ছিলেন লোকান্তরিত শ্রীরামকৃষ্ণের প্রতীক। শিকাগোয় অলৌকিক সাফল্যের পর প্রথম সাক্ষাতে নরেন্দ্রনাথের পাদস্পর্শ করে গিরিশচন্দ্র প্রণাম করতে গিয়েছিলেন। নরেন্দ্রনাথ বাধা দিতে পারেননি, কিন্তু সে প্রণাম তিনি ফিরিয়ে দিয়েছেন নোটো গিরিশকে। উভয়ের বন্ধুত্বে কখনো ফাটল ধরেনি, বরং সেই অন্তরঙ্গতার সূত্রে সমৃদ্ধ হয়েছে বাংলার নাট্য সাহিত্য। শ্রীরামকৃষ্ণের ভাবধারা দুকুল ছাপিয়ে প্রবাহিত হয়েছে সকল বাঙালির অন্তরে, নাটককে অবলম্বন করেও। যে সময়ে শিক্ষিত বাঙালির সংখ্যা ছিল নগণ্য, সেখানে রঙ্গমঞ্চই গ্রহণ করেছিল লোকশিক্ষার ভার। নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ যত জীবনের অন্তিম লগ্নের নিকটবর্তী হয়েছেন, ততই আর্তমানুষের জন্য আত্মদানের ইচ্ছা প্রবল হয়ে উঠেছে। রক্তবমি করতে করতে বলেছেন, একটি মানুষকে সাহায্য করার জন্য যদি আবার আসতে হয়, হোক না কুকুর জন্মই হোক, তবু তাতে আমার কষ্ট নেই। আমি একটি মানুষকেও সাহায্য করার জন্য এমন 20,000 বার দেহত্যাগ করতে পারি। একটা মানুষকে সাহায্য করা কি কম গৌরবের কথা? নরেন্দ্রনাথ বারবারই শ্রীরামকৃষ্ণকে ত্যাগ করে কখনো বোধগয়া, কখনো হিমালয়ের প্রত্যন্ত প্রদেশ, কখনো পাওহাবি বাবার আশ্রমে পালাতে চেয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যাবে কোথায়, ওকে এখানেই ফিরে আসতে হবে, ওর এখানে টিকি বাঁধা।
শ্রীরামকৃষ্ণের তিরোভাবের পর নরেন্দ্রনাথের উপলব্ধি হয়েছিল শ্রীরামকৃষ্ণের একটি অনুশাসন: খালি পেটে ধর্ম হয় না। রামকৃষ্ণ বিবেকানন্দের সংস্পর্শে গিরিশচন্দ্র শুধু ভক্তিবাদী নয়, জ্ঞানবাদেরও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের এই দুই শিষ্যের কথা আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল সাবস্ক্রাইব বাটনটা কালো করে দিয়ে যাবেন। মহামানবদের গল্প নিয়ে আগামী আরও কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায়।